আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল হয়েছে, সেই ব্যাপারে এবং সেনাবাহিনীর অন্যান্য ব্যাপারে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন। অবশ্যই ভালো আছি। যে প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল করা হয়েছে। আজ দুপুরে সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি আগে ৮ ডকের জিওসি ছিলেন। তারপরে বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে কেন? আবার নতুন প্রিন্সিপাল স্টাফে নিয়োগ পেয়েছেন জেনারেল মিল মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। আবার ইমদাদুল ইসলাম, যিনি মেজর জেনারেল, তাকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডেন্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে। আবার দিল্লি হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশন, যেটা খুলনায়, সেটা জিওসি করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে নতুন সরকার ক্ষমতায় আসছে, বদলি হয় স্বাভাবিক, কিন্তু এই যেই পদোন্নতি বা বদলি, এটাকে আপনি কতটুকু স্বাভাবিক বলে মনে করেন? ভাই, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে স্পষ্টকাতর বিষয়, বাট যেটা সত্য সেটাই বলা উচিত। একজন সেনাপ্রধানের আসলে কতটুকু ক্ষমতা এটা বুঝতে হবে। তার আসলে কোনো ক্ষমতাই নাই। আমরা যদিও কারণে অকারণে ইকবাল করিম ভুইয়াকে অনেক কিছু বলি, এখন আপনারা দেখবেন যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ক্ষমতা আর ডক্টর ইউনূসের সময় তার ক্ষমতা। জেনারেল ওয়াকারুজ্জামান মেজর পদবী পদ থেকে, অর্থাৎ ৯ সালের পরের থেকে অদ্যাবধি উনি কখনো প্রতিকূল পরিবেশে ফেস করেন নাই, কারণ উনি আপন আত্মীয়। এই পথ উনি এই যে ১.৫ বছর ছিলেন, ডক্টর ইউনূস ওনাকে অনবোর্ড করতে পারেন নাই, অথবা উনি হন নাই, বা কিছু একটা নিজেদের মধ্যে একটা বৈরী পরিবেশের জন্য কোনো উন্নয়ন হয় নাই। আপনি ভাবতে পারেন, আপনি কথা বলতেছেন যে মেজর মুশফিক তার পোস্টিং হয়ে গেছে, অর্থাৎ প্রেসিডেন্ট সাইন করে দিয়েছেন, তারপরে এক্সিকিউট করেনি সেনা প্রধান। কত বড় ক্ষমতা রাখছেন তিনি! আপনি কি ভাবতে পারেন আজকের দিনে গণতান্ত্রিক পরিবেশে বিএনপি আইসে ক্ষমতায়, এটা করার তার সাহস আছে না? একটু বলার আমি 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 একটু আরেকটু যদি বলি, এখানে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। কিন্তু এই মুশফিকুর রহমানকে কি ইউনূসের আমলেও চেষ্টা করা হয়েছিল নিয়োগ দেওয়ার জন্য, যেটা ওয়াকার সাহেব রাজি হন নাই? মানে আপনি কি বলতে চেয়েছেন? ইউনূসের সময় ওনাকে লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে, র্যাংকটা লাগাই দেওয়া হয় নাই। ওয়াকার এই চিঠিটা আউট করে নাই সেনা সদর। কেন করলে তাকে তখন সিডিএস বানাইতে হয়। সিডিএস হলো গিয়ে নির্বাচনে একটা কল কাঠি চালানোর জন্য। ওই সময় তাকে বানাইলে একটা সমস্যা হয়ে যায়। এখন মনে করেন তাকে প্লেস করার জন্য সরানো হলো আমাদের জেনারেল কামরুলের পোস্টিংটা নিয়ে অনেকের মনে ক্ষোভ থাকতে পারে, আমার মনে খারাপ হয় নাই। ওনার সাথে অ্যালাইনমেন্ট আছেন পররাষ্ট্রমন্ত্রীর, একই জায়গায় ওনারা গেছেন, ভালো কিছু করতে পারবেন। কিন্তু এখানে একটু কথা বলি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়ে। মানে আমি যতটুকু জানি, আমার জানা হয়তো ভুল থাকতে পারে, যে যখন কোনো সেনাবাহিনীর অফিসারকে ক্যান্টনমেন্টের পদ থেকে বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাকে ওএসডি না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে তার কাজ কি? কোনো কাজই নাই। তাকে কোনো পোস্টিং দিলে দিল, না দিলে নাই। এবং আপনি তো অবশ্যই বলেছেন যে তার সঙ্গে খলিলুর রহমানের ভালো সম্পর্ক ছিল, এবং এক সময় আমরা শুনেছিও যে জেনারেল ওয়াকারকে সরিয়ে খলিলুর রহমান, ডক্টর ইউনূস চেয়েছিল এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দিতে, যেটা বিভিন্ন কারণে হয় নাই, দেশি চাপ বিদেশি চাপে হয় নাই। কিন্তু এখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিল কেন? তিনি কি জামাতপন্থী বলে নাকি? বা এইটা কিন্তু এটা আসলে মানে বিএনপি সরকার তাকে পছন্দ করতেছে না কেন বলে আপনি মনে করেন? আমাদের কোন জেনারেল জামাতপন্থী না।
আসলে নামাজ পড়ে ভিতরে কোনো জেনারেলি জামাতপন্থী না। এখন ওই কিছু সুবিধা নেওয়ার জন্য একটু ট্যাগ লাগায় কথা বলে, আমার এই আত্মীয় এসব আজে বাজে কথা বলে। আসলে কেউ কোনো পন্থী না। বেসিক্যালি আপনাকে হয়েছে কি, কামরুলের সাথে ভালো সম্পর্ক ছিল ডক্টর খলিলের, হুম, একই সাথে মনে করেন ডক্টর ইউনূসের কাজ করার একটা সুবিধা হইতো। আপনারা দেখছেন কিনা যে একটা বছরে কাজ করতে অনেক কষ্ট পেতে হয়েছে ডক্টর ইউনূসের। এই আমাদের ডিপ্রিভ অফিসারদের প্রমোশনের কেসে কত হেনস্থ করছে এই তিন বাহিনী প্রধান। এই সাহসটাকে মনে করেন বর্তমান সরকার করতে পারবে? কিছুই করতে পারবে না। তার প্রতিফলন হলো এইটা, আজকে যে পোস্টিং আমরা দেখতেছি। এবং এমন একটা বেকারে পড়বেন, প্রকাশ সাহেব পড়ছেন যে আমাদের যে এখন ডিফেন্স থেকে ডিফেন্স অ্যাডভাইজার শামস, 21 লং কোর্স, সেনা প্রধান এবং তিন বাহিনী প্রধান হলো 13 লং কোর্স। এখন এটা হলো গিয়ে আপনাকে বুঝতে হবে আপনি আসলে কি, ইউ জাস্ট স্টাফ, প্রধানমন্ত্রীর স্টাফ। আমরা ভাই বহুবার চেষ্টা করছি যে এই তিন বাহিনী একটা সংস্কার করার জন্য, যেমন আর্টিকেল 45 পরিবর্তন করতে হবে, বাতিল করতে হবে। আমাদের মৌলিক অধিকার নাই। মৌলিক অধিকার না থাকলে যে কোনো লোক যে কোনো ব্যক্তিকে চাকরি থেকে আউট করে দেয়। এটা মনে করেন পাইলট, রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে তাকে আউট করে দেওয়া হবে চাকরি থেকে। এটা পালনে অনেক টাকা খরচ হয়েছে, আমি সে কোনো বিচার পায় না, আদালতে যাইতে পারি না আমরা। এই জন্য বলছিলাম যে ইন্ডিয়াতেও আছে, অন্যান্য দেশেও আছে, আর্টিকেল 45 বাতিল করেন, আমরা সত্য কথা বলতে পারবো, সত্যের পথে থাকতে পারবো। করেন নাই যেন ওকা। আলিরিয়া সাহেব কনভিন্স, অন্যান্য দেশের ফর্মুলা দেওয়া হয়েছে, হি কনভিন্স, এই ওয়াকার জন্য করতে পারি নাই। আমরা এটা চাইলে ফাইনালি যে গোয়েন্দাদেরকে আমরা একটু তার করি, সংস্কার করি, যেটা ইকবাল করিম ভুইয়া বলতে চাচ্ছিলেন ইনডাইরেক্টলি। গোয়েন্দারা যদি এটা দলীয় দলের পক্ষে কাজ করে, এটা কাম্য না, এটা দেশের পক্ষে কাজ। এই যেন অকারণ করতে পারে নাই। উনি যেটাই বুঝছেন উনি ওইটাই বলছেন। আসলে উনি কোনটাই করেন, ওনাদের সহযোগী যারা ছিলেন, কিছু ব্রিগেডিয়ার, তারাই তাই করছে। এখন দেখেন এই যে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ওনার তো থাকার কথা ছিল ডক্টর ইউনূসের সাথে। এখন দেখা যায় পোস্টিং হইলো তাদের ডিজায়ারে হয়েছে। জাহাঙ্গীর পোস্টিং কি ডক্টর ইউনূস করাইছে? করাই নাই। এই জাহাঙ্গীরকে ভাই, ওকে, তাকে পোস্টিং করা হয়েছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। কিন্তু কিন্তু নতুন তো ডিজিএফআই হচ্ছে, প্রধান বানাইছে কায়সার রশিদ চৌধুরীকে। হ্যাঁ, এটা হবে তো দলীয় সরকারের মানে পছন্দের, তাই করছে। মানে জাহাঙ্গীরকে বাদ দিয়ে এখন কায়সারকে বানাইছে। কায়সার, জাহাঙ্গীর চলে যাবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এইটাই তো প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসার জন্য বলছিলাম আমরা একটা সংস্কার করি আর্মির। সেই সংস্কারটা করে নাই ওয়াকার এত বেশি বুঝছে, আর্মির 12টা সে বাজাইছে। এই মনে করেন একটা অন্যায় করলে একটা অপরাধ, একটা মনে করেন একটা ছোটখাটো অপরাধ মাফ করা যায়। আপনি অপরাধের পিছনে আপনি কোনো কথা বলতে পারবেন না, কোনো আদালতে যেতে পারবেন না। আমি আমার দেশের জন্য জীবন দিব কিন্তু আইনের আশ্রয় পাবো না, এটা কেমন কথা? এর কোন দেশের বর্বরতা? এর ব্রিটিশের আইন ছিল, ব্রিটিশ সেই আইন মানে না, ইন্ডিয়া মানে না। আপনি আমাদের কাছে জোর করিয়া এগুলি করবেন। এখন ওয়াকার বুঝবেন তার আসলে সত্যিকার ক্ষমতা কতখানি। আসলে তার কোনো ক্ষমতাই নাই। তার কোনো মিটিং করতে গেলে, কনফারেন্স করতে গেলে, উইদিন বাইরে স্টেশনে চিফদের দেখে আনতে গেলে তার সম্পূর্ণ পারমিশন নিতে হবে, এটাই নিয়ম। উনি কোন নিয়মই মানেন না। তাহলে আপনার যা বুঝলাম যে শেখ হাসিনার আমলে এবং এই তারেক রহমানের আমলে জেনারেল ওয়াকারের তেমন কোনো ক্ষমতা নাই, কিন্তু ইউনূসের আমলে তিনি অনেক ক্ষমতা প্রয়োগ করেছিলেন। না, ইউনূস না, একদম শেখ হাসিনার সময়কাল হতে ইউনূস পর্যন্ত সে কোথাও প্রতিকূল পরিবেশে পড়েন নাই। যা বলছেন এই প্রথম। আর উনি বুঝবেন, আমরা যে বলছিলাম, তার মানে হচ্ছে তারেক রহমান ওয়াকারুজ্জামানকে চাপে রেখেছেন। চাপে এখনো রাখে নাই, শুরু হয় না এখনো। তারেক রহমান রাখবে না,
ওই কর্নার ব্রিগেডিয়ার শামসি রাখবে চাপে। কথা হলো কি ভাই, উনি বাস্তবতা বাইরে ছিলেন, উনি বুঝেন না বাস্তবতাটা কত কঠিন। উনি আপনি দেখেন জেনারেল নাসিম থাকতে চাকরি চলে গেল, কিচ্ছু করার ছিল না নাসিমের, ওনার অধীনস্থ অফিসার চলে যাবে উনি জানেন না। একটা সংস্কার করলে আমরা পারতাম, এই অকারও যেন করতে পারি নাই। অকার মানে কি বলবো, আমি ব্রিগেডিয়ার হাসান নাসির, শাহরিয়ার স্যার মিলে আমরা বেশ কয়েকজন অফিসার গেছিলাম যে আর্মিটাকে সংস্কার করা দরকার, আর্মির গোয়েন্দাটাকে সংস্কার করা দরকার, আমাদের মৌলিক অধিকার ফিরে আনা দরকার। কপারেট করে নাই, উনি নিজের ক্ষতি। এখন দেখেন, এখন দেখবেন এই যে নতুন ডিজির যে ভাই, সে কখনোই প্রশ্রয় দিবে না গুম খুনের ব্যাপারে। একটা গুম খুনের অফিসার সত্য কথা বলে নাই, গড় না আমরা জানি না। এখন দেখবেন অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। এই ঈদের মধ্যে অনেকের আশা কি আসবে, তাহলে সত্য কথা। এই যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী, উনি ভালো মানুষ আপনি বলতেছেন, উনি ভালো মানুষ যাই না, উনি উনি তো ওনার রিপোর্টিং অফিসার হলো তারেক জিয়া, তারেক সরি তার প্রধানমন্ত্রী, ওনার রিপোর্টিং প্রধানমন্ত্রী। তার সাথে কথা বলবেন সৌজন্যভাবে, ডিফেন্স সেক্রেটারি তার সিনিয়র, তার লেগে কথা বলবেন, এবং সেনাবাহিনীর কল্যাণ হোক, দলীয় কল্যাণ হোক, সে কাজ করবেন। কথা হলো এই জিনিসগুলি সংস্কার করলে আমরা অনেক বেটার থাকতে পারতাম। আমাদের সেই জায়গাটা আমরা হারাইছি, এবং ডক্টর ইউনূস যদি করানো যাইতো। এমন এই জিনিসটা অকারের দোষ, অকার নিজে এখন ফেস করবে, আমাদের কিছু করার নাই। ইভেন ভাই আমাদের যে ডিপ্রাইভ অফিসারদের কেস, সে কি কষ্ট দিছে আপনি জানেন। আমাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার পর প্রেসিডেন্ট স্বাক্ষর করতেছেন না, 9 দিন ফেলে রাখছে পেপার আমাদের, 9 দিন। এই অনলি ফর ওয়াকার, মানে রাষ্ট্রপতি চুপ্পু সই করতেছেন না, করেন না। 9 দিন পর করছেন, যেন হাফিজ ওনাদের বুঝাইছেন এটা কেন দরকার অফিসার। এবং আমাদের ডিপ্রেপটা তো ভাই সিভিলের মতো না, সিভিলে তো প্রমোশন পান নাই। আমাদের কি করছে, আমাদের জেলে টেলে ভরে মেসাকার করে ফেলছে আওয়ামী লীগ। এটা সিভিলের মতো হয় নাই, আমরা ওরকম কিছু চাই নাই। ওনার তো সমমর্যাদা সবাইকে দেওয়া হয়েছে, 3 র্যাঙ্ক 2 র্যাঙ্ক যাদের বয়স সীমা পর্যন্ত। আমরা তো সেরকমও চাই নাই। আমরা আমাদের যোগ্যতা মানদণ্ড যেটুকু পাওয়ার কথা ন্যায় বিচার করেন। একজন বলে দিলেন এই বিচার করতে হবে, করে ফেলেন, কোনো আইন কানুন নাই। তার সিদ্দিকী বলছে আমার গুম করে ফেললেন, আমরা কোন জায়গায় ছিলাম? এখন সংস্কার করতে চান না জানেন ওয়াকার, উনি ফেস করবেন। এখন মনে করেন একটা জিনিস মনে করবেন, কাউকে দিয়ে কোনো অনিয়ম করানোর পরে সেই কাজটা হয়ে যাওয়ার পর তাকে কিন্তু সে চিনে না, এটাই নিয়ম, এটাই নিয়ম। আমার এক জুনিয়র এক সিনিয়রকে ওই সিগারেট অফার করতো, যখন সুযোগ থাকতো সিগারেট বেনসনের কার্টন। এক অনুষ্ঠান উপলক্ষে মনে করেন 1 প্যাকেট বেনসন আনলো, সে পুরো 1 কার্টন নিয়ে আসতো, খরচ হতে হলো 4-5টা। কদিন পর বলতো স্যার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি খেয়ে ফেলেন, আর তো কেউ খায় না। আমি ওরে দেখে বললাম, দেখো তুমি এই জেনারেলকে এই অনৈতিক সুবিধা দিচ্ছ, এই জেনারেল প্রমোশন পাইলে তোমার আগে ফায়ার করবে, তুমি তার উইকনেসটা জানো। তখন সে সোজা হয়েছে। আমার আসলে বুঝি না যে সে এইসব কাজ করে কোন লাভ নাই, এগুলি ভুল। আপনার কাছে একটা প্রশ্ন, যে নতুন পরবর্তী সেনাবাহিনীর প্রধান কি হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান? ভাই এটা রাজনৈতিক ব্যাপার, এখন আর আগের মতো সমীকরণ হবে না, যে কত তেল মারবে, কে কত বিসর্জনে থাকবে, এটার ব্যাপার। এরপর দেখেন এই আপনার এই যে বিপ্লবের সনদ নিয়ে স্বাক্ষর নিয়ে গ্যাঞ্জাম, রমজানের পরে লোকজনের খুব দাঁড়া মানতেছে, এগুলি থেকে কি কোন দিকে যায় আমি জানি না কি হবে, বাট পরিস্থিতি আমি খুব ভালো ঠেকতেছি না। আমি জানি, এটুকু জানি, শহীদ জিয়ার ছেলে উনি গিয়ে যেই বলুক একসময় উনি ফিরে যাবেন, একসময় উনি নৈতিকতার পথে দেশের পাশে দাঁড়াবেন। বাট ওনার সহযোগীরা অসৎ, এদেরকে ওনাকে চিহ্নিত করতে হবে, এবং তাদেরকে ফায়ার না করলে আসলে বিপদে পড়তে হবে, কারণ এরা কেউ বিপ্লবটা দেখে নাই।
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। এর আগে তিনি 8 ডগের জিওসি ছিলেন। এই পদে আলোচিত আরেকটি নাম সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গত 17 জানুয়ারি থেকে পদটি খালি ছিল। সর্বশেষ এই পদে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। আজ রোববার দুপুরে সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সেনাবাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ 24 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। সেনাবাহিনীর আরেকটি শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যেটিকে সংক্ষেপে ডিজিএফআই হিসেবে পরিচিত। ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কাওসার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল জে.এস. ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।